আছে তারার দেশ, ওদের আলোয় ফুটে আছে আমার বাংলাদেশ, ওগো আমার বাংলাদেশ। স্বাধীনতা আমার অহংকার, বাংলাদেশ আমার গর্ব, আমার পরিচয়। কারণ আজ লাল সবুজের পতাকা নিয়ে আমরা গর্ব করি, বলতে পারি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতার এই ৪৬ বছরে আমরা সকল গর্বিত বাঙালি সন্তান শ্রদ্ধা জানাই, সম্মান জানাই সকল বীর শহীদের, সকল মুক্তিযোদ্ধার প্রতি। আজকে লাল সবুজের বাংলাদেশ নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ৩ ক্ষেত্রের ৩ জন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই যাকে পরিচয় করিয়ে দেব, ২১শে পদকপ্রাপ্ত, স্বাধীনতা পদকে ভূষিত, আমাদের সকলের প্রিয় মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম। আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীতাঙ্গনের একজন আলোকিত সঙ্গীত শিল্পী, যার গান শুনলে মনে হয় যেন বাংলার গান প্রাণ ভরে গাইছেন, শুনছি আমরা হৃদয় থেকে। আছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী। উপস্থিত আছেন সাংস্কৃতিক অঙ্গনের আমাদের ভীষণ প্রিয় এবং গুণী একজন ব্যক্তিত্ব, টেলিভিশন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আফরোজা বানু। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে লাল সবুজের বাংলাদেশ আমাদের এই অনুষ্ঠানে। স্বাধীনতার এই ৪৬ বছরে সকলের অনুভূতির জায়গা এক এক রকম, তবে একটি জায়গায় এসে সকলে আমাদের একটি মিল আছে, আমরা বাংলাদেশের গর্বিত সন্তান। সৈয়দ হাসান ইমাম, আপনার কাছে প্রথমে আমাদের জানতে চাই এবং অভিনন্দন জানাচ্ছি, স্বাধীনতা পদকে আপনি ভূষিত হয়েছেন এবং পদক গ্রহণ করেছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনুভূতির কথা দিয়ে কি শুরু করতে পারি আজকে? অনুভূতি মানে যখন আমরা অভিনয় শুরু করি, গান শুরু করি বা যে কোনো কাজই শুরু করেছি ছোটোবেলায়, তখন তার এসব কথা ভাবিনি কোনো দিন, ভালো লেগেছে তাই করেছি। তবে পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারে সরকার আমাকে ভূষিত করেছেন, এটা আমার একটা বিরাট প্রাপ্তি। তবে এটাই তো আর জ্যোতিচিহ্ন না, আমাকে তো সামনে আরও কাজ করে যেতে হবে। তো সেটা তো আর পুরস্কারের জন্য না, সেটা মনের তাগিদে, প্রাণের তাগিদে, যেরকম আমি ছিলাম সেভাবেই কাজ করে যাব। শুধু একটাই ভয় হয় যে এই ভার আমি বইতে পারবো কি না, এত বড় দায়িত্ব, এত বড় সম্মান, এটাকে তো বয়ে নিয়ে যাওয়ার একটা বিরাট শক্তি লাগে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। তো আমিও সেই প্রার্থনা করি যে আমাকে এই ভার বইবার শক্তি যেন আমাকে দেন, এবং দেশের জনগণ, সরকার এবং যারা আমাকে পুরস্কার দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুবীর নন্দী, আপনাদের সামনে বসে কথা বলছি, আমার অস্তিত্ব, যা কিছু অর্জন বিসর্জন সব এই দেশের জন্য, দেশের কল্যাণে। এই দেশটা যদি না হতো আজকে এই সুবীর নন্দী কী হতো তা আমি নিজে জানতাম না, কেউ জানতো না। কেমন এমন একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম, সেটা আমাদের চেয়ে বেশি ভালো বলতে পারবেন হাসান ভাই, স্ট্রাগল ওনারা বেশি করেছেন। কাজে ওনারা পথটা তৈরি করে দিয়েছেন, আমরা সেখানে এসে হাঁটছি। তো আমার মনে হয় যে দেশ স্বাধীন হয়েছিল বলে গান গাইছি, একটু একটু মানুষ আমাকে চেনে, সুন্দর একটা জীবন কাটাচ্ছি। সব কিছু মনে করে যে আবারও বলছি যে যা কিছু অর্জন এই দেশের জন্য। এখন শুধু প্রশ্ন যে তার বিনিময়ে আমি কতটুকু দিতে পারলাম আমি আমার জায়গা থেকে। একজন বাঙালি সন্তান হিসেবে আসলে অতৃপ্তির জায়গা তো থেকেই যায়, কারণ মহান মুক্তিযুদ্ধের সময় বীর শহীদরা যেভাবে তাদের প্রাণ দিয়ে এই দেশকে রক্ষা করেছেন, এবং মুক্তিযুদ্ধের সময় যখন মুক্তিযোদ্ধারা তারা অংশ নিয়ে আজকের এই লাল সবুজের পতাকা আমাদেরকে তুলে দিয়েছেন, আমাদের এই প্রজন্ম আজকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে গোটা বিশ্বের দরবারে। আফরোজা বানু, আপনি একজন টেলিভিশন ব্যক্তিত্ব, আপনার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আপনি দেশকে এবং দেশের সংস্কৃতিকে পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত। আপনি একজন গর্বিত বাঙালি সন্তান, কি বলবেন আজকে? মৌসুমী যে কথাটা বললে এটা আমার প্রাণের কথা। আমি বাঙালি, এটাই আমার গর্ব। এই বিশাল পৃথিবীতে কত মানুষ আছে, কত ভাষা আছে, কত তার প্রকাশ। আমি আমার মনের কথা
আমার কাজের কথা এই যে বাংলায় বলতে পারছি, এজন্য আমি গর্ববোধ করি। আমি 52 দেখিনি, কিন্তু 52-র যে আন্দোলন, ভাষার জন্য যে আন্দোলন, বেড়ে ওঠার সময়টাতে সেই আদর্শটাকে বুকে নিয়েছিলাম। এবং আমি গর্বিত যে আমি মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযোদ্ধা দেখেছি, 69-এর আন্দোলন দেখেছি, এবং স্বাধীন দেশে আমি বাস করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা দর্শকদেরকে উপহার দেব গান, উপহার দেব আবৃত্তি। আমরা স্বাধীনতা পদক যে পেয়েছেন হাসান ভাইকে সবাই অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা চাই যে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতাই আমাদেরকে প্রথম কবিতা শোনান। আহসান হাবীবের আমার সন্তান। তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়? সন্ধ্যায় পড়ার ঘরে একা বসতে ভয় পেত, নিজেই নিজের ছায়া দেখে কেঁপে উঠত। কনিষ্ঠকে সঙ্গী পেলে তবেই নির্ভয়ে বসত পড়ার ঘরে। আমার সন্তান, যে আমার হাতের মুঠোয় হাত রেখে তবে নিশ্চিন্তে এ পাড়া ও পাড়া ঘুরেছে, গেছে মেলায় এবং নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করেছে আমাকে, আজ তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়? কোথায় বেরিয়ে যায় একা একা ব্যস্ত পায়ে, একা একা ক্লান্ত হয়ে ফেরে। তার কোথায় কি কাজ, তার কেন ক্লান্তি? যখন বাড়িতে, কেন সে দুধের স্বর না পেলেও এখন একবার ক্ষুব্ধ দৃষ্টি মেলে দিয়ে তাকায় না মার চোখে চোখে? যা পায় তা খায় কেন মুখ বুজে? কেন সে হঠাৎ এমন উৎকর্ণ হয়ে বাইরে চোখ ফেরায়? খোকন কিছু যেন শুনতে চায়, ঘরে নয় বাইরে কিছু শুনবে বলে কান পাতে। কখনো না খেয়ে হঠাৎ বেরিয়ে যায়। কোথায় কোথায়? কি ভাবনায় আমার খোকন দুদিনে এমন গম্ভীর হয়ে গেল? এমন বিষণ্ণ কেন? দীর্ণ বুক দুঃখী মানুষের মতো হাঁটে কেন? এমন বয়স্ক কেন মনে হয় আমার খোকাকে? কেন সে আমাকে কিছুই বলে না আর? আমাকে আমার পূর্বপুরুষের ছেঁড়া মাদুরে বসিয়ে রেখে অসহায় হেঁটে যায় একাকী এমন রাজদর্পে, এবং তখন তার রাজবেশে আহা সারা পথ এমন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে কেন? আর তার কিশোর দেহের কি আশ্চর্য মহিমা! দুচোখে প্রজ্ঞার আগুন যেন, কণ্ঠস্বর যেন স্বর্গীয় সংকেতের ঋদ্ধ শব্দাবলী ছড়ায় দুপাশে। দেখে দেখে মনে হয় কোনো নব পয়গম্বর যেন। আমার সন্তান যায়, হেঁটে যায়, সামনে যায়, দেহ তার দীর্ঘতর হয়, আরও দীর্ঘ। সন্তানের দেহ, পিতার গর্বিত বুক, উঁচু কাঁধ, প্রশস্ত ললাট ছাড়িয়ে সে আরও দীর্ঘ দীর্ঘতর হয়ে আমার হাতের নিশ্চিত আশ্রয় ছেড়ে ছুটে যায়। আসন্ন সন্ধ্যায় অন্ধকারে ভয় পেয়ে বুক ফাটা চিৎকারে যখন জানতে চাই এই অন্ধকারে কোথায় সে যেতে চায়, বলে সামনে যাব। সামনে কি ভয়াল অন্ধকার? বলে অন্ধকার পেরোলেই আলো। বলি তাকে ও পথে অনেক হিংস্র জন্তুর তীক্ষ্ণ নখর তোমাকে চায়। উত্তরে খোকন নিচু হাত ঊর্ধ্বে তুলে ঘোরায় তলোয়ার। ও পথে নিশ্চিত মৃত্যু বলে আমি যখন আবার অসহায় শিশুর মতোই কাঁদতে থাকি, তখন বয়স্ক কোনো পিতার কণ্ঠস্বরে খোকা বলে মৃত্যুই জীবন। এবং সে আরও বলে তুমি আর হাতের আড়ালে রেখো না আমার হাত, ভয়ের কাফনে জড়িয়ে রেখো না আর, অন্ধকার ছড়িয়ে রেখো না আমার দু চোখে পিতা। তোমার চারপাশে বড় অন্ধকার, তাই সামনে যাব, আরও সামনে সূর্যোদয়ে যাব। ইতিহাস আয়োজিত সাজানো মেলার আলোয় দাঁড়াবো বলে যখন খোকন যায় আরও দূরে, যত দূরে আমার দুর্বল দৃষ্টি চলে না, তখন কেঁদে বলি তুই চলে গেলে, অন্ধকার, অপমান, নিঃসঙ্গতা এইসব রেখে তুই চলে গেলে খোকা, আমার কি থাকে বল? যখন কান্নায় ভেঙে পড়ি, তখন হঠাৎ সন্তানের সেই দৃষ্টি ফেরায় আমার চোখে, বলে পিতার গৌরব। ধন্যবাদ
স্যার, এমন একটি কবিতা আসলে আমরা কিছুটা সময়ের জন্য সবাই একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এবারে কি হবে আজকে আসলে আপনারা যেটা বলবেন যেভাবে, বলার নেই, গান তো শুনতেই হবে এখন। আজকে আমরা কি গান শুনবো? আজকে নতুন একটি গান গেছি, একদম সম্প্রতি করা। এটিকে আজকে আমাদের অনুষ্ঠানের হ্যাঁ, জন্য একেবারেই প্রথম। মাগো আমায় জন্ম দিলে এমন সোনার দেশে, জনম জনম তাকে আমি যাব ভালোবেসে। মাগো আমায় জন্ম দিলে এমন সোনার দেশে, জনম জনম তাকে আমি যাব ভালোবেসে। সকাল হলে পাখির গানে ভাঙে যখন ঘুম, অবাক হয়েছে দেখি রবির আলোর ধুম। সকাল হলে পাখির গানে ভাঙে যখন ঘুম, অবাক হয়েছে দেখি রবির আলোর ধুম। সাদে আকাশ নাচে বাতাস দুলে ওঠে নদী, ফুলের সুবাস হৃদয়কে মা জড়িয়ে ধরে সে। মাগো আমায় জন্ম দিলে এমন সোনার দেশে, জনম জনম তাকে আমি যাব ভালোবেসে। রাতের বেলায় তারায় তারায় আকাশে যায়, চন্দ্র এসে তারে কোলে আনন্দে হারায়। রাতের বেলায় তারায় তারায় আকাশে যায়, চন্দ্র এসে তারি কোলে আনন্দে হারায়। কি যে মধুর লাগে আমার ওদের জাদুর আলো, তখন যেন মনে হয় মা স্বর্গে আছি ভেসে। মাগো আমায় জন্ম দিলে এমন সোনার দেশে, জনম জনম তাকে আমি যাব ভালোবেসে। আসলে এই গানগুলো শুনলে সেই ৭১-এর কথা মনে পড়ে যায়, যে সেই আসাদ চৌধুরীর একটা কবিতা আছে না, তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প। তো সেই রকম মনে হয় নিজেদের, যে তখন আসলেই সত্যি মানুষ ছিলাম। সেই সময়ের কত মুক্তিযুদ্ধের সেই সব দিনের কত ঘটনা মনে পড়ে যায়। আমরা মুক্তিযুদ্ধে যে জয়যুক্ত হয়েছি, আমাদের এটা একটা বিস্ময়কর ব্যাপার। কেন আমরা শুধু তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করিনি, আমাদের বিরুদ্ধে একমাত্র সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র দেশগুলো আর ভারত ছাড়া
বাকি সারা সারা পৃথিবীর সরকার আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা একটা বিরাট কাজ করেছিলাম, যে কাজটা আলোচিত হয় না খুব বেশি। সেটা হলো যে আমাদের যেহেতু ন্যায় যুদ্ধ ছিল, সেটা আমরা সারা পৃথিবীতে প্রচার করতে পেরেছিলাম। যে প্রচার মাধ্যমগুলি আমাদের সহযোগিতা করায়, ফলে একটা কাজ হয়েছিল যে যে সরকার আমাদের বিরোধিতা করছে সেই দেশের জনগণ আমাদের পক্ষে যাচ্ছে। তো এইভাবে সারা পৃথিবীর যে ভালোবাসা, সহযোগিতা, সব কিছু কিন্তু আমরা সেদিন অর্জন করেছিলাম। এখন আজকের দিনে আমাদের সেটা একটা বিরাট বোঝা, কিন্তু কারণ সারা পৃথিবীর প্রতি দায়িত্ব কর্তব্য কিন্তু এখন আমাদের পালন করার কথা। এসব কথা শুনতে শুনতে আমাদের বুকের ভেতরে যে আবেগ তৈরি হয়, এই আবেগটা সবার তৈরি হওয়ার কথা, সবার। এবং এসব জিনিসগুলো জানা আমার মনে হয় যে প্রচার মাধ্যম, আমি একটা ব্যক্তিগত মতামত, যে মানে একটা নির্দিষ্ট সময় থাকবে যে এখানে মুক্তিযুদ্ধের যা কিছু আছে, যা কিছু অর্জন আমাদের, সব কিছু সবাইকে শোনাতে হবে, জানাতে হবে, পড়তে হবে, বলতে হবে, গাইতে হবে। আর আমরা যদি সঠিকভাবে জানি, সঠিকভাবে জানি, আমাদের মনটা দুলবেই। হ্যাঁ, মানে অনেক ভ্রান্ত ধারণা দিয়ে দিয়ে যে অনেকের মনকে সরিয়ে নিচ্ছে, আসল ঘটনাগুলো জানলে সবাই উদ্বেলিত হবেই। এবার আমরা আফরোজা বানু আপনার কবিতায় আসতে পারি। সে বুঝতেই পারছি যে এসেছি যখন কিছু তো পড়তেই হবে। আর আসলে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বাধীনতা, এসব শব্দগুলো শোনার সাথে সাথে অনেক গান, অনেক কবিতা, অনেক সাহিত্যের রচনার কথায় মানে মনের পর্দায় ভেসে ভেসে ওঠে। তেমনি নির্মলেন্দু গুণের একটি কবিতা আমার বারবারই এই সব কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। নির্মলেন্দু গুণের কবিতা আপনি পড়লেন এবং এই বছর নির্মলেন্দু গুণ তিনিও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তাকেও আমরা সম্মান জানাচ্ছি এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা হাসান ইমাম স্যার আপনার কবিতায় আসতে চাই। আমাদের অত্যন্ত প্রতিভাবান কবি, যিনি অকালে প্রয়াত হয়েছেন, যিনি বেঁচে থাকলে আমাদের আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন, সেই আবুল হাসানের একটি কবিতা পড়ছি। উচ্চারণগুলি শোকের। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলি রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি। কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস, তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ। অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার রূপ ছড়ালো বাতাস। ছোট্ট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল পতাকা দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? ধন্যবাদ। এরকম গান কবিতা শুনলে সবার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আপনি তো গান করেন, কিন্তু কখনো কখনো এই যে কবিতার এই ছন্দ বা কবিতার মধ্যে যে একটা আবেগ আছে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই আবেগগুলো আসলে আপনাদের মাঝে কিভাবে নাড়া দেয় বা কিভাবে কাজ করে? আমার কাছে মনে হয় যে কবিতা আর গানকে কখনো আলাদা করা যায় না। গান তখনই মানে গাইতে ভালো লাগে যে কবিতা ভালো না বাসলে পড়ে, কবিতা না পড়লে ভালো গান করা যায় না। আমি সবসময় বলি এটা। হ্যাঁ, তো ওই আবেগটা যদি না থাকে, এবং আমি সবসময় বলি যে যারা গান করে তাদেরকে আবৃত্তি করতে হবে। বিভিন্ন ছন্দের বিভিন্ন মাত্রার যে সমস্ত কবিতা আছে সেগুলি পড়তে হয়, একটু বুঝতে হয়, নাহলে যে আমরা যে গান গাওয়ার যে একটা আবেগ সেটা তৈরি হয় না। কাজে আমি গান আর কবিতার মধ্যে, কবিরা যখন কবিতা পড়েন সেখানেও কিন্তু একটা সুর থাকে, ওটাকে বুঝতে পারলে কিন্তু গান গাওয়াটা অনেক সহজ। এবারে আমরা আফরোজা বানু আপনার কবিতায় আসতে পারি। আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা পড়ছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। আজকে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে এবং আজকের এই আয়োজনকে সম্মানিত করেছে। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের ইতি টানবার আগে দর্শকের কাছ থেকে শুধু এটুকুই বলার আছে, স্বাধীনতার লাল আমার, আমাদের মাতৃভূমির সবুজ আমার, আমাদের বাংলাদেশ আমাদের। আমরা গর্বিত বাঙালি সন্তান, লাল সবুজের বাংলাদেশ। আমরা সকলকে জানাই লাল সালাম। চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আছে তারার দেশ। ওদের আলোয় ফুটে আছে আমার বাংলাদেশ, ওগো আমার বাংলাদেশ। চন্দ্র আছে, সূর্য আছে, আছে তারার দেশ। ওদের আলোয় ফুটে আছে আমার বাংলাদেশ, ওগো আমার বাংলাদেশ। এই দেশেরই সাগর তীরে আছে শ্যামল বন, তার চরণে ঢেউয়েরা সব গায়ে যে সারাক্ষণ। এই দেশেরই সাগর তীরে আছে শ্যামল বন, তার চরণে ঢেউয়েরা সব গায়ে যে সারাক্ষণ। আকাশ বাতাস মুখরদের মোহন সঙ্গীতে শুনলে আহার হৃদয় জুড়ায় মধুর লাগে বেশ। চন্দ্র আছে, সূর্য আছে, আছে তারার দেশ। ওদের আলোয় ফুটে আছে আমার বাংলাদেশ, ওগো আমার বাংলাদেশ। গ্রাম নদী আর ধানের ক্ষেত সব ছবি মনে হয়। এই ছবি যে মায়ের ছবি, সে কি মধুময়। ও গ্রাম নদী আর ধানের ক্ষেত সব ছবি মনে হয়। এই ছবি যে মায়ের ছবি, সে কি মধুময়। এমন মায়ের মতো কে আর আছে দুনিয়ায়। দেহটা যার সোনায় গড়া, রূপের নাই তার শেষ। চন্দ্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আছে তারার দেশ।